ভারী মুশকিলে পড়ে গেছি কবিরাজ মশাই। যখন ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। আচ্ছা কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? দেখুন দত্তমশাই, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো বলেন কি? শাস্ত্রে বলছে পৈত্তিকান সন্নিপাত যান কব বাত সমুদ্ভব। আরে থাক থাক, আপনি আর শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরো আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে আপনি সেইটা বলুন। খুব সাবধানে রাখতে হবে। আরে সাবধানে তো থাকতে হবে, কিন্তু কি বিষয়ে সাবধানে থাকতে হবে সেইটা তো স্থির করে যান। কেন? আমি তো পূর্বেই বলেছি ওকে বাড়ির বাইরে একেবারে বেরোতে দিতে পারবেন না। ছেলে মানুষ, দিন রাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? তা কি করবেন? ব্যাপারটা ভালো করে বুঝুন দত্তমশাই। এই শরতের রৌদ্র আর বায়ু, এই দুই ওই বালকের পক্ষে একবারে বিষবৎ। কারণ শাস্ত্রে বলছে অপস্মারে জ্বরে কাশে কামলায়ং হলিমকে। আরে থাক থাক, আপনারও শাস্ত্র থাক। কামলায়ন হরিম, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে। অন্য কোনো উপায় নেই কবিরাজ মশাই? না 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 না, কোনো কিছু না। কারণ পবনে তপনে চৈব। আপনারা চৈবনি, আমার কি হবে বলুন তো? ও থাক না, এখন কি করতে হবে আপনি সেইটা বলুন। এই তো বললাম। ও সে তো বললেন, কিন্তু কবিরাজ মশাই আপনার ব্যবস্থা বড় কঠোর। কেন? কবিরাজ মশাই, রোগের সমস্ত দুঃখ বেচারা মুখ বুঝে সহ্য করে, কিন্তু আপনার এই ওষুধ খাওয়ার সময় কষ্ট দেখেন আমার বুকটা একেবারে ফেটে যায়। আপনি হাসছেন। দত্তমশাই, সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। কারণ মহর্ষি চবন বলছেন ভেষজং হৃতবাক্যাঞ্চা তিক্তাং আশু ফলপ্রদাং। আজ তবে উঠি দত্তমশাই, ফাঁকে এসে একবার দেখে যাবো কোন। আচ্ছা, আর নতুন ভেষজ যদি কিছু লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভেষজং হিতবাক্যাঞ্চা তিক্তং আশু ফলপ্রদাং, যত সব অং বং চং। এই যে সাত সকাল আবার ঠাকুরদা এসে হাজির। মাধব আছো নাকি? ও মাধব! সর্বনাশ করলে। আরে তুমি যে ছেলে খেপাবার সর্দার। বাবু দাঁড়াও। আরে তুমি তো ছেলে নও, ঘরে তোমার ছেলে নেই যতদূর জানি। তোমার খেপবার বয়স গেছে, তা আমাকে তোমার ভাবনা কি মাধব? এই ভাবনা না আছে ঠাকুরদা, ভাবনা আছে। কিরকম? বলছি ঠাকুরদা, ঘরে যে ছেলে একটা এনেছি, সে কিরকম? আমার স্ত্রী যেরকম পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল। হ্যাঁ, সে তো অনেকদিন থেকে শুনছি ভাই, কিন্তু তুমি তো নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা উপার্জন করেছি, কোথা থেকে একটা পরের ছেলে এসে আমার এই বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করে চলে যাবে, সে কথা ভাবলেও আমার কেমন লাগতো। তবে এই ছেলেটিকে যে আমার কেমন লেগে গিয়েছে যে কি বলবো। না, এর জন্য যত টাকা খরচ করছো মনে করছো টাকার পরম ভাগ্য। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তবে জানো, আগে টাকা রোজগার করতুম, সে একটা নেশার মতন ছিল, না করে থাকতে পারতুম না। তবে এখন যা টাকা উপার্জন করছি সবই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি বুঝলে। বেশ বেশ, তা ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি? হ্যাঁ বলো ছেলেটিকে কোথায় পেলে? বলছি আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, ছেলেবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপটাও মারা গেছে। বলো কি? তাহলে তো তাকে আমার দরকার গো। কবিরাজ বলছে তার এইটুকু শরীরে যেরকম বাত পিত্ত শ্লেষ্মা প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার বড় আশা নেই।
তাহলে দাদু এখন উপায় আছে। এখন একমাত্র উপায় তাকে শরতের রৌদ্র আর বাতাস থেকে দূরে সরিয়ে রেখে ঘরে বন্ধ করে রাখা। আরে ছেলেগুলোকে বাইরে বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই একটু ভয় করছি আর কি। আরে মিছে বলনি ভাইয়া, একবারে ভয়ানক হয়ে উঠেছি বুঝলে, ওই শরতের রোদ আর হাওয়ারই মতো। তবে ভাই এই ঘরে ধরে রাখবার মতো খেলাও কিছু আমি জানি, জানো? হ্যাঁ বলো বলো। শোনো, আমার হাতে কিছু কাজ জমে আছে, সেগুলো সব শেষ করে আসি, তারপর তোমার ছেলের সঙ্গে ভাব করে রাখবো। হ্যাঁ উঠি। আর শোনো শোনো, তো ও ছেলের তাকে কি নামে ডাকো? অমু। হ্যাঁ? অমু। আচ্ছা বেশ, ওই বল আমার হাতে কাজগুলো শেষ করে আসি, তারপরে তোমার ওই অমলের সঙ্গে ভাব করে নেবো। কোনো চিন্তা করো না মা। হ্যাঁ, জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক, জয় হোক। ঠেলে ঠেলে নিয়ে যাবো। বাহ, শুধু বেশ মজা হবে গো। জানো ফকির, কি গো? আমি ওকে বলি, কি পিসি মশাইকে বলো? হ্যাঁ কি বলো? বলি ওকে দুটো ভিক্ষা দিতে। তা পিসিমা কি বলে? ঈশ্বরমশাই বলেন ও মিথ্যা কানা, মিথ্যা করা। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, এটা তো সত্যি। ওর মধ্যে সত্যি শুধু ওইটুকুই বাবা, ও চোখে দেখতে পায় না। সে তুমি তাকে কানা বলো আর নাই বলো। আচ্ছা, ও ভিক্ষে পায় না তো তোমার কাছে আসে কি করতে? আমি তোকে শোনাই। কি শোনাও? কোথায় কি আছে? আচ্ছা। তো বেচারা চোখে দেখতে পায় না, হ্যাঁ। তুমি যেসব দেশের কথা আমাকে বলো, আমি সব ওকে শোনাই। ও এই সেদিন তুমি আমাকে হালকা দেশের কথা বললে না, হ্যাঁ যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, হ্যাঁ। যেখানে একটু লাফ দিলে পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই দেশের কথা শুনে ও ভারী খুশি হয়েছিল। আচ্ছা বলো। আচ্ছা ফকির, ওই দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? সে বাবা ভেতরের দিক দিয়ে রাস্তা একটা আছে, কিন্তু সে খুঁজে পাওয়া ভারী শক্ত। ও তো বেচারা চোখে দেখতে পায় না, ওকে হয়তো সারা জীবন ভিক্ষা করেই কাটাতে হবে, সেই নিয়েই ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, তুমি যে ভিক্ষা করতে গিয়ে কত জায়গায় যেতে পারো, সেটা তো আর সবাই পায় না। তা ঘরে বসে থাকলে বা দুঃখ কিসের বাবা? না না, দুঃখ নেই। আগে যখন আমাকে ঘরে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হতো যেন দিন ফুরোচ্ছেই না। কিন্তু এখন রাজার ডাকঘর দেখা অবধি আমার রোজই ভাল লাগে, এখানে বসে বসেই ভাল লাগে। একদিন আমার নামেও রাজার চিঠি আসবে, সেটা ভাবলেই আমি এখানে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু সে চিঠিতে কি লেখা থাকবে সেটা তো আমি জানি না। নাই বা জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। আচ্ছা, তোমরা এই দুজনে মিলে কি ফ্যাসাদ বাজিয়ে বসে আছো বলো কেন, দেখি? কি হয়েছে নাকি? শুনলাম তোমরা নাকি রটিয়েছো যে রাজা তোমাদের শিরলি কুমড়া ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে নাকি? আমাদের এই 55 মোড়ো সেই কথাটা রাজার কানে লাগিয়ে বেনামে চিঠি লিখে দিয়েছে। তা আমাদের সকল কথাই যে রাজার কানে ওঠে সেটা কি আমরা জানি না? তার সামনে চলো না কেন? সামনে চলো না কেন? এই রাজা বাচ্চার নাম করে এরকম জাতা কথা মুখে আনো কেন? এই তোমরা দেখছি আমাকে শুধু ফ্যাসাদে ফেলে দিয়েছো। আচ্ছা ফকির, রাজা কি রাগ করবে? হ্যাঁ, রাগ করবে। অমনি রাগ করবে বললেই হলো। তোমার মতো ছেলে আর আমার মতো ফকিরের উপর রাগ করে কেমন তার রাজাগিরি ফল একবার দেখা যায়। কি হলো? দেখো ফকির, আজ সকাল থেকে আমার চোখের ওপর থেকে থেকে অন্ধকার নেমে আসছে। মনে হচ্ছে যেন সব স্বপ্ন। কথা কইতে
বলছি ওকে ধরে রাখতে পারবো না ঠাকুর। চুপ করো, বলছি। কত বাঁকা বাঁকা ঝর্ণা চলে, আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুর বেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। তখন আমি কোথায়, কত দূরে,